আমি খুব অনুরোধ করলাম, বাবাকে বললাম আজকের রাতটা আমাকে থাকতে দাও বাবা তোমার সাথে। উনি কি রাজি হলেন? হ্যাঁ, খুব খুশি হয়ে ট্রান্সে, খুব খুশি, গলায় আওয়াজে তো আমরা বুঝতে পারি। তা এইভাবে কার্মিক ব্যালেন্সটা হয়, সেটাও কিন্তু খুব সহজ উপায় নয়। সহজ তোমার কাছে সহজ হলেও তার মধ্যে এমন একটা বিষয় এসে যাবে যেটাকে তোমায় মেহনত করতেই হবে। এইভাবে কার্মিক ব্যালেন্স হয়। কিন্তু কর্মফল অনেকেই প্রশ্ন করে, অনেকে বলে, বোম্বেতে একজন আছেন যিনি বলেন আমি কর্মফল ক্লিয়ার করে দিই। হয় না, প্রচুর টাকা নেয়। এটা হলো স্পিরিচুয়াল ক্রাইম। কর্মা রিমুভ হয় না, কারণ আমরা কেউ ঈশ্বর নই। কর্মাটা একমাত্র ঈশ্বর ক্লিয়ার করেন। কর্মাটা ব্যালেন্স হয়। তোমার কাজের মধ্যে দিয়ে কিছু নিয়ম আছে যেটা স্পিরিট গাইড বলে দেয় যখন আমরা পাস্ট লাইফে নিয়ে যাই। কষ্ট আছে, কি কষ্ট? হাজব্যান্ডের ভালোবাসা পাইনি কোনোদিন, আর এটাই কষ্ট। আর কিছু? হ্যাঁ, কি কষ্ট, ছেলেও তেমনভাবে ভালোবাসেনি। কেন? ছেলেকে তো আপনিই বড় করেছে। মধ্যে আছে, সবাই কি দেখতে পারে? না, সবাই দেখতে পারে না। 3 ধরনের ক্লায়েন্ট হয়, ভিজুয়াল, সেমি ভিজুয়াল বা সেমি কাইনেটিক আর কাইনেস। পরিবেশ, বাড়ির পরিবেশ বলো, বাইরে অন্যরকম, সবসময় ঝগড়াঝাটি, অশান্তি, এর মধ্যে দিয়ে ওই ট্রমাগুলো বাচ্চার মধ্যে এসে যায়, বা অনেক সময় আনওয়ান্টেড বেবি হয়ে যায়। পরিবারে মা চাইছে, বাবা চাইছে না। ওম রিগ্রেশন, ওম রিগ্রেশনটা খুব ইন্টারেস্টিং। যেটা হলো মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, যেটা মহাভারতে অভিমন্যুর কথা আমরা জানি, খুব বিপিএলআর কিভাবে বোঝা যায় সবার হবে বা হবে না, বলে তার জন্যে একবার পিএলআর সেশন নিতেই হবে, তারপরে বোঝা যাবে যে তিনি পিএলআরে দেখতে পাবেন কিনা। যদি একটা সেশনে দেখা না যায়, তাকে আমরা আর একটা ফ্রি সেশন দিই, কিন্তু আমরা ততদূর যাই না। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টটা এত সুন্দর হয়েছে, যেটা হচ্ছে যে পিএলআর। এটা খালি পিএলআর না, আসামে আমাদের কাছে একটা এত সুন্দর ছবি এঁকেছেন। 3টে ঘটনা আছে, 3টে ঘটনার মধ্যে যে এত সুন্দর করে ছবি আঁকা যায়, মানে তাকে আমি আর্টিস্টই বলবো, কারণ শুনলে হারিয়ে যাবেন। জাস্ট কানে হেডফোন লাগাবেন আর শুনতে থাকবেন। কিন্তু আমি একটা কথা বলি, অনেক বছর আগে আমি একটা গল্প পড়েছিলাম। একটা ভিখারি, সে ভিখারি ট্রেনে বাসে ভিক্ষা করছে। একটা লোক তাকে দেখে এতটাই মানে অবাক হন এবং তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি ভিক্ষা করছেন কেন? বলছে আমার গুরুদেব বলেছে আমাকে ভিক্ষা করতে, যাতে আমি এই ভিক্ষা করার ফলে আমার কিছু কর্ম ক্লিন হবে এবং আমার মেয়ের বিয়ে হবে। এবার আপনি ভাবছেন যে ভিখারিকে দেখে হঠাৎ করে এরকম কেন বলা হচ্ছে? কারণ ভিখারির হাতে যে বাটিটা ছিল সেটা সোনার ছিল। তো নমস্কার, আপনাদেরকে এটাই বলবো, দেখুন এই পডকাস্টটা। এই পডকাস্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন মানুষের কর্ম কতটা ইম্পর্টেন্ট আগের থেকে নতুন করে, এবং সব রকম মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, একটা জিনিস, কেউ যদি আপনাদেরকে বলে কর্ম কাট অফ করা যেতে পারে, হয় না, সম্ভব না। সব কিছু আছে এই পডকাস্টে। সো ডাইরেক্ট আশা ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো, তোমরা? চলছে ম্যাম। আজকে প্রথম আপনার কাছ দিয়ে পিএলআর এর ঘটনা কি পাবো? পিএলআর এর ঘটনা পাবে বলতে, মোটামুটি এখন পিএলআর সম্পর্কে সচেতনতা এসে গেছে। তার মধ্যেও একটু, ধরো, যেটা সাধারণভাবে যে পিএলআরটা হয়, শুধু পিএলআর হয়, আর তারও আবার দুটো টেকনিক আছে। একটা হয় তোমার হিপনোসিসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, সেটা তোমাকে যেভাবে গাইড করছেন তোমার থেরাপিস্ট, তুমি সেভাবে এগো। হঠাৎ বলা হলো, ধরো তোমাকে ট্রান্সে নিয়ে গিয়ে, দেখুন আপনি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, ওই দেখুন একটা হাতি যাচ্ছে, এইভাবে। আর আরেকটা হয় তোমাকে কমপ্লিটলি মেডিটেশন করে তোমাকে একদম ট্রান্সে নিয়ে যাওয়া হয়। যতক্ষণ ইন্ডাকশন হচ্ছে ততক্ষণ আমরা তোমাদের গাইড করব, ক্লায়েন্টকে আমরা গাইড করি। ইন্ডাকশন শেষ হবে, ক্লায়েন্ট আমাদের গাইড করবে, সে বলবে কোথায় কি হচ্ছে, আমরা শুধু মাঝে মাঝে প্রশ্ন করব, আর যেখানে যতটুকু নির্দেশ দেওয়ার দরকার সেইটুকু দেব। এইটা হলো একটা ব্যাপার। আর আমাদের পিএলআর এর মধ্যে
চাইল্ড রিগ্রেশনটাও আছে, চাইল্ডহুড রিগ্রেশন। এবার বলবে চাইল্ডহুড রিগ্রেশনটা কি? ছোটোবেলায় অনেক সময় আমাদের অনেক রকম ট্রমা হয়, ভয় বা মিসবিহেভ করলো কেউ, হুম, কেউ বুলি করলো, আমাদের মধ্যে অনেক কিছু থেকে যায়, বা কেউ হিউমিলেটেড হয়েছে ছোটোবেলায়, সেটা থেকে যায়। সেই ট্রমাগুলো থেকে বেরিয়ে আসতে পারে না, তাতে পরবর্তীকালে অনেক রকম প্রবলেম শুরু হয়। হুম, আমরা চাইল্ড রিগ্রেশনের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিই এবং একদম নর্মাল হয়ে যায়, ওই চ্যাপ্টারই ক্লোজ হয়ে যায়, মুছে যায় একদম। বাহ! আর একটা হয় ওম রিগ্রেশন। হুম, ওম রিগ্রেশনটা খুব ইন্টারেস্টিং, যেটা হলো মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, যেটা মহাভারতে অভিমন্যুর কথা আমরা হুম, জানি, খুব হুম, বিখ্যাত, তাই না? মায়ের হুম, গর্ভে যখন ছিলেন তখন ওই চক্রব্যূহ যেটা, সেটায় ঢোকার ইয়েটা শুনেছিলেন, কিন্তু যখন বেরোনোর কাহিনীটা বলছিল, টেকনিকটা সুভদ্রাকে, তখন উনি ঘুমিয়ে পড়েছিলেন, হুম, যার জন্য যুদ্ধক্ষেত্রে ঢুকেছিল, বেরোতে পারেনি। ওম রিগ্রেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মায়ের গর্ভে থাকাকালীন বাচ্চার অনেক রকম ইফেক্ট করে, এবং এটা এখন বিজ্ঞানও মেনে নিচ্ছে। মায়ের গর্ভে থাকাকালীন যে বাইরে যেগুলি হয় সেগুলো বাচ্চার মধ্যে ইফেক্ট করে ভালো। ওই জন্য বলে সেই সময় মাকে খুব খুশি থাকতে হয়, হুম। ভালো কিছুর মধ্যে থাকতে হয়। ধরো খাওয়া-দাওয়াও ভালো রাখতে খাওয়া হবে। দাওয়া ভালো রাখতে হয়, মা হয়তো ক্যারি করছেন, সেই সময় একটা পরিবেশ, বাড়ির পরিবেশ বলো বাইরে অন্যরকম, সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি এর মধ্যে দিয়ে ওই ট্রমাগুলো বাচ্চার মধ্যে এসে যায়, বা অনেক সময় আনওয়ান্টেড বেবি হয়ে যায়। হুম, পরিবারে মা চাইছে বাবা চাইছে না, বা বাবা চাইছেন মা চাইছে না, বা পরিবারের লোক বলছে এক্ষুনি দরকার নেই। এই যে এইগুলো বাচ্চার মধ্যে কিন্তু স্টোর হয়, এরপরে জন্ম নেওয়ার পরে ওইটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে, তা তো স্টোর হয়ে রয়েছে সাংঘাতিকভাবে, সেইটা বিভিন্ন প্রতিক্রিয়া করে। সেটা ওম রিগ্রেশনের মধ্যে, মানে যখন মায়ের ফিটাসে আসছে তখন থেকে যে সেইগুলো অভিজ্ঞতাগুলো পাচ্ছে, ভালো বা মন্দ, ন্যাচারালি মন্দটার উপরেই আমরা কাজ করি, সেইটাকে ক্লিয়ার করে দেওয়া হয়, যাতে তারপরের জীবনটায় আর কোনো অসুবিধা না হয়। ওকে। ঠিক তো আছে? ম্যাম আপনার এরকম কোনো এক্সাম্পল আছে যেগুলোতে মানুষ ইনফ্লুয়েন্স হতে পারে বা মানুষ বুঝতে পারে যে এইভাবে কাজটা করা হয়? আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, হুম, কিভাবে আমরা করি কাজটা। আমি যার কথা বলবো তার ডাইভোর্স ইস্যু চলছে, এখনো? এখনো চলছে, ওকে। এখনো হয়নি। উনি ওই বিষয়টা জানার জন্য উনি পিএলআর সেশন নিয়েছিলেন, আর ওটা নিয়ে ডিস্টার্বও ছিলেন। তো তার আগে প্রথমে আমরা ডাইরেক্ট কাজ করি না, কেউ তুমি এখন বললে আমায় করে দিন, করব না। এটা একটুখানি ধীরে সুস্থে করতে হয়। প্রথমে আমরা কাউন্সেলিং করি, প্রি টক হয়, হুম, সমস্তটা জানতে হয়, কি, কেন, কতদিন ধরে। তারপরে আমরা গাইডেড মেডিটেশন পাঠাই, 3 দিন ওই গাইডেড মেডিটেশন শুনতে হবে, দুবার করে। মানে মনটাকে প্রস্তুত করা, কারণ আমাদের মধ্যে তো অনেক কিছু জমে রয়েছে না, পরতে হুম, পরতে 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 অনেক ক্ল্যাটার হয়ে রয়েছে, সেইটাকে ক্লিয়ার করার জন্যে, হুম, মনটাকে কিছুটা প্রস্তুত করার জন্য গাইডেড মেডিটেশনটা শুনতে হয়। তার আগে যে কোয়ারি কিছু আছে সেগুলো করে নিই আমরা। গাইডেড মেডিটেশনের পরে আমরা যেটা করি, তারপরে পিএলআরের সেশনটা দেই। আর গাইডেড মেডিটেশনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি ক্লায়েন্ট পিএলআরে যেতে পারবে কি না। এর মধ্যে আমি বলে নিই একটা কথা, প্রশ্ন অনেকেই করে, তোমার মধ্যেও আছে, সবাই কি দেখতে পারে? হুম, না, সবাই দেখতে পারে না। 3 ধরনের ক্লায়েন্ট হয়, ভিজুয়াল, সেমি ভিজুয়াল বা সেমি কাইনেটিক, আর কাইনেস্থেটিক। যারা কাইনেস্থেটিক তারা পিএলআর এর মধ্যে দেখতে পায় না। কোনো কাইনেস্থেটিক ক্লায়েন্ট যদি বলে আমি দেখছি, সেটা তার ইমাজিনেশন, একটা জায়গায় এসে আটকেই যাবে। ধরো বলছে ঝর্ণা, সেই ঝর্ণাটা সে অলরেডি দেখেছে, সে হুড্রু ফলস হোক বা নায়গ্রায় গিয়ে সেটা দেখে আসবে, এগুলি ইমাজিনেশনে হয়। সেমি ভিজুয়াল কিছু দেখে, কিছু দেখতে পারে না। আর যিনি ভিজুয়াল, তিনি একদম খুব ভালোভাবে চলে যান এবং ভালোভাবে দেখেন। আমরা মেনলি কাজটা করি ভিজুয়ালের উপরে।
আর এই যে গাইডেড মেডিটেশন আর তারপরে কিছু টেকনিক সেটা দিয়ে আমরা বুঝতে পেরে যাই। অনেকে যেমন বলেন, কিছুদিন আগে আমি একটা খুব বিখ্যাত মানুষের দেখলাম, তাকে প্রশ্ন করা হয়েছে যে পিএলআর কিভাবে বোঝা যায় সবার হবে বা হবে না। বলে তার জন্যে একবার পিএলআর সেশন নিতেই হবে, তারপরে বোঝা যাবে যে তিনি পিএলআরে দেখতে পাবেন কি না। যদি একটা সেশনে দেখা না যায়, তাকে আমরা আর একটা ফ্রি সেশন দিই। কিন্তু আমরা ততদূর যাই না। আমরা ওই যে গাইডেড মেডিটেশন আর তারপরে আর একটা টেকনিক আছে, তার মধ্যে দিয়েই আমরা বুঝতে পেরে যাই যে তিনি কাইনেস্থেটিক না ভিজুয়াল না সেমি ভিজুয়াল। তারপরে আমরা পিএলআর এর সেশন তাকে দিই। তা না হলে আমরা পিএলআর এর সেশন দিইনি, কারণ তারও সময় চলে যাবে, তার পুরো টাকাটা চলে যাবে। আমরা কাউন্সিলিং, গাইডেড মেডিটেশন আর টেস্ট করার জন্য একটা পার্ট অ্যামাউন্ট নেই, কারণ সেখানে আমি আমার নলেজটা, আমার টাইমটা দিচ্ছি, সেটা খুবই কম। আর এদিকে তারও সময়টা বেঁচে যাচ্ছে, তাকেও পুরো অতটা টাকা পেমেন্ট করতে হচ্ছে না। এইটা বাহ, এইবারে তাহলে আসি যেভাবে করি আমরা। যার কথা বলছি তার নাম ধরে নাও রীতা, কেন ক্লায়েন্টের নাম আমরা বলতে পারি একদমই না। না, একদমই না। তিনি থাকেন গুজরাতে। জানলাম ডাইভোর্স ইস্যুর জন্য উনি যেতে চাইছেন। আগে যা টেকনিকগুলো সব করে নিল, আর উনি ভিজুয়াল বুঝতে পারার পর নিলাম। প্রথমেই যখন দৃশ্যে উনি গেলেন, ওনার নাম জিজ্ঞেস করা হলো, বলতে পারলেন না। আর একটা টেকনিক, সেটাও বলতে পারলেন না, সেই টেকনিকও নামটা বলতে পারলেন না। আমরা এগোলাম। প্রথম দৃশ্যে দেখছেন নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। কি করছেন না, আমি এমনি দাঁড়িয়ে আছি। তারপরে বলছেন কেউ ডাকছে। কে ডাকছে? ঘুরে দেখুন তো। ঘুরে দেখে বলল মা। কি বলছেন মা? মা বলছে খেতে এসো। অর্থাৎ কোনো কারণে উনি চলে এসেছেন নদীর পাড়ে। পরে জিজ্ঞেস করার পর বললো আমি মাঝে মাঝে আসি, আমার মনটা যখন খারাপ হয় আমি আসি। কি পরে আছো? শাড়ি। বয়স কত? 22-23। মা মা লাল রঙের শাড়ি পরে আছে। এরপরে কি করলে? আমি মায়ের সঙ্গে যাচ্ছি। গুড। এরপরে আর দেখা গেল না, মানে ওখানে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তারপরে সেই জন্মে আর একটা ইনসিডেন্টে, ঘটনায় নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে দেখছে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। সাথে কে আছে? সাথে আমার হাজবেন্ড আছেন। হাজবেন্ড কীরকম? হাজবেন্ড ভালো, সুন্দর। আপনি কি পরে আছেন? আমি শাড়ি পরেই আছি। কথা হচ্ছে হাজবেন্ডের সঙ্গে। বয়স কত? বয়স আমার এই 23-24, অর্থাৎ বিয়ে হয়ে গেছে, বোঝা যাচ্ছে। হাজবেন্ড ভালো, জামা কাপড় পরে আছেন। হাজবেন্ড আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে। আরে হেসে হেসে কি কথা বলছে? একটুখানি থামলেন, তারপরে বলছে এমনি কথা বলছেন। তারপরে আর কি কথা? আপনার যে সমস্যাটা সেই বিষয়ে কোনো কথা? 2 মিনিট থামলেন, থেমে তারপরে তাকে আবার ডিপনার দেওয়া হলো। ডিপনার আছে, মাঝে মাঝে যখন ট্রান্স থেকে এদিক ওদিক হয় তখন আবার ডিপনারে নিয়ে যেতে হয়। হ্যাঁ বলছে। কি বলছে? আমাকে ওনার পছন্দ না। আরে সে কি কথা বলছে হ্যাঁ। আরে হেসে হেসেই বলছে? বলছে হ্যাঁ, হাসতে হাসতেই বলছে যে তোমাকে না আমার পছন্দ না। তো আমি, এরপরে আপনি কি করলেন? বলছে আমি বললাম যে কেন পছন্দ না? আমি তাকে প্রশ্ন করলাম আপনি তো সুন্দর দেখতে, ভালো ঘরের মেয়ে, পছন্দ না কেন জিজ্ঞেস করুন। তখন জিজ্ঞেস করতে বলছে আমি বিয়ে করতে চাইনি, আমাকে বাড়ির লোক জোর করে বিয়ে দিয়েছে। এবার আমি আবার বললাম জিজ্ঞেস করুন তো যে ওনার অন্য কোথাও কারোর সঙ্গে সম্পর্ক ছিল কি না, সেই জন্য আপনাকে পছন্দ করছে না। তখন বললেন যে জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পর উনি আবার ওনার হাজব্যান্ড যে, তিনি বলছেন না সেরকম কিছু না, কিন্তু উনি বিয়ে করতেই এই সময় চাইছিলেন না। এবারে দেখুন তো
আপনার হাজবেন্ডের চোখের দিকে তাকিয়ে দেখুন, উনি আপনার কি পরিচিত? এই জন্মে কে হন আপনার? চোখের দিকে তাকালে কিন্তু চেনা যায়, একমাত্র চোখটাই উপায়। বলে না চোখ মনের হুম। দর্পণ। কয়েক মুহূর্ত দেখে বলল, চিনতে পেরেছি। মানে কি? আমার এই জন্মের হাজবেন্ড। জাস্ট ইমাজিন, আমার গায়ে কাটা দিচ্ছে, আমার এই জন্মের হাজবেন্ড। তারপরে ঘটনা কি হচ্ছে? কতদিন বিয়ে হয়েছে? বেশি দিন হয়নি ম্যাডাম। মানে কতদিন? बोला আমি नैना बेली दुल्हन, ये देखिए ना हाथ में मेहंदी रचा हुआ है अभी भी। এখনো হাতে তার মেহেন্দি ওঠেনি। সেই সময় স্বামীর সঙ্গে এই কথাবার্তাগুলো হচ্ছে। এই পুরো কথাটা টানছে মানে পিএলআর এর মধ্যে। পিলারের মধ্যেই এবং উনি দেখছেন। হ্যাঁ, এবং ওনার বিবাহিত জীবন কত বছরের? আসছি, ওকে। মানে এই সবে বিয়ে হয়েছে ২-৩ দিন। তার মধ্যে এই কথাগুলো বলল, তোমাকে আমার পছন্দ না। হ্যাঁ, হ্যাঁ, মানে মানে ব্যবহার। অরিজিনালে ২-৩ দিন হয়েছে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসছেন। হ্যাঁ। তারপরে ও যে বলছে अभी भी ও हाथों में আমি আমি मेहंदी আমি এই যে रचा আপনি हुआ বললেন है। না মেহেন্দির কথা বলছেন, এটা আমি ভাবলাম মানে ট্রান্সে গিয়ে পিএলআর এ দেখছে। ট্রান্সে গিয়ে পিএলআর এ দেখছে। এই জিনিসটাই। এই জিনিসটাই দেখছে। না এমনিতে যখন আপনি কথা বলেছিলেন যিনি যার নাম বলছেন আপনি, তার কত বছর হয়েছে বিয়েতে? তারই। আর এই জন্মে? হ্যাঁ। এই জন্মে বিয়ে হয়ে গেছে তার বছর ৫-১। আ বছর ৫ পর এই জন্মে, হ্যাঁ, হুম। এই জন্মে বছর ৫-১। আর আজ আর যখন ট্রান্সে আছেন উনি পিএলআর এ আছেন, ওই সময়ের ঘটনা, ২ দিন হয়েছে। মানে ওই ৩-৪ দিন যেটা বলছেন, মানে হুম, শ্বশুরবাড়িতে এসছেন হুম, বিয়ের পরে, তারপরে। মানে ওকে। উনার কিছু লেগে মনে হয়েছে, সেই জন্যই জিজ্ঞেস জিজ্ঞেস করছে। করেছেন হয়তো হুম, স্বামীকে। সামনাসামনি মুখোমুখি কথাগুলো হচ্ছে। এরপরে দেখুন, এর পরের দৃশ্য আর দেখতে পেলেন না। তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো ওই জন্মেরই। আরেকটু আপনি আগে এগোন। কোথায় দেখছেন? কি দেখছেন? পৌঁছে গেছেন? হ্যাঁ। আমি ঘরে আছি একটা। শ্বশুরবাড়িতে? না। এটা অন্য ঘর। কি করছেন? আমি বাসন ধুচ্ছি। আর কে আছে? আমার ছেলে আছে। ছেলের বয়স কত? ৩ বছর। ৩ বছরের ছেলে রয়েছে। স্বামী? না, আমার সাথে থাকেন না। ডিভোর্স হয়ে গেছে? না। তাহলে কি অন্য কারোর সঙ্গে উনি আছেন? বলতে পারব না। তাহলে ছেলের চোখের দিকে তাকিয়ে দেখুন তো, চিনতে পারেন এই জন্মের কে? কিছুক্ষণ পরে বললেন, কয়েক মুহূর্ত পরে, ভাই। এই জন্মে রীতা দেবীর, মানে আমার যে ক্লায়েন্ট আমাদের, তার ভাই ছেলে। ও তাহলে ভাই ভালোবাসে? হ্যাঁ, ভাই আমাকে ভালোবাসে। আর এই জন্মেও ভালোবাসেন তো? হ্যাঁ, ভাই এই জন্মেও ভালোবাসে। ভালো সম্পর্ক ভাইয়ের সঙ্গে কেটে গেল। তারপরে আপনি এগোন। আর এগোতে পারছেন না। ওইখানেই ওনার ওই দৃশ্য কমপ্লিট। এইবারে আরেকটু ওনাকে নিয়ে যাওয়া হলো সময়ের আর আগে। ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আর কিছু দেখতে পাচ্ছেন না। এবারে নিয়ে যাওয়া হলো ডেথ ট্রানজিশনে, মৃত্যুর সময়টা। যখন নিয়ে যাওয়া হলো, তখন শুয়ে আছেন বিছানায়। আপনার শরীর থেকে কি আত্মা বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আপনি কি দেখছেন? আমি শুয়ে আছি। বয়স ৬৫-৬৬। ঘরের মধ্যে আর কেউ আছে? হ্যাঁ, আছে তো। কে আছে? হাজবেন্ড আছেন। হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, হাজবেন্ড আমি যখন অসুস্থ ছিলাম তখনই এসেছিলেন। কদিন অসুস্থ ছিলেন? ১ সপ্তাহ মতো। আর কে আছে? ছেলে আছে। ছেলে এখন কত বড়? ছেলে বড়। আর কেউ নেই? না। ছেলে ভালোবাসে? আপনার দুঃখটা কিসের? এখন তো আপনার শরীর ছেড়ে গেছে আত্মা। মনে কোনো কষ্ট, দুঃখ, সোল কন্ট্যাক্ট, কোনো প্রমিস, এগুলো তো আমরা করি। হুম। সেগুলো আছে? মনে কষ্ট আছে। কি কষ্ট?
হাজবেন্ডের ভালোবাসা পাইনি কোনোদিন। আর এটাই কষ্ট। আর কিছু? হ্যাঁ, কি কষ্ট, ছেলেও তেমনভাবে ভালোবাসেনি। কেন? ছেলেকে তো আপনিই বড় করেছেন। না, ছেলের মনে হয়েছে সবসময় আমি তার বাবার কাছ থেকে তাকে সরিয়ে রেখেছি। তখন আমি প্রশ্ন করলাম যে কেন ছেলেকে আপনি বলেননি কি ঘটনায় আপনি ছেলেকে নিয়ে আলাদা? হ্যাঁ বলেছি, কিন্তু তবুও বাবার জন্য ওর একটা আলাদা টান ছিল। আর হাজবেন্ড বিয়ে করেছিলেন? আর না, হাজবেন্ড আলাদা থাকতেন, আর বিয়ে করেননি। তবে কিছু টাকা পয়সা পাঠাতেন, মানে দেখাশোনার কিছুটা দেখতেন। আমি বললাম তো আপনি ওই সময় যখন ছেলেকে নিয়ে এলেন হাজবেন্ড দিয়ে দিল? বলল না, হাজবেন্ড দিতে চায়নি আমাকে। আমি যখন চলে এলাম তখন হাজবেন্ড বলেছিল আমাকে আমার ছেলেকে দিয়ে যাও, কিন্তু আমি দেইনি, আমি নিয়ে চলে এসেছি। তাহলে কি দেখা গেল, মানে ওনার কষ্টটা কি সেই জন্মে ছিল? হাজবেন্ডেরও ভালোবাসা পাননি, ছেলে ভালোবেসেছে, কিন্তু সেখানেও একখানা কি ছিল, হালকা ভাব ছিল, কারণ তার মনে হয়েছিল বাবার কাছ থেকে ছেলেকে মা দূরে রেখে দিয়েছে। আর কিছু? আপনার মনে আর কোনো কষ্ট? না, আর কিছু নেই। আপনার আত্মা এখন কোথায়? এবার আমি উঠে যাচ্ছি। আর এরা এরা খুব ব্যস্ত। ব্যস্ত বলতে আমার দাহ কার্য এগুলো করার জন্য ব্যস্ত। এরপরে না, এরপরে আবার ব্ল্যাঙ্ক হয়ে গেল। তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো সোল কন্ট্যাক্ট, ফরগিভনেস, এগুলো করাতে হয়, কেন তা না হলে তো ওই কষ্টগুলো ক্যারি করে নিয়ে আসবে এই জন্ম এখনো যেটা রয়েছে। সোল কন্ট্যাক্ট করানো হলো না। সোল মানে ছেলে, স্বামী। এবার বলবে জীবিত থাকলেও, হ্যাঁ, কারণ আমাদের একটা ফ্র্যাগমেন্টেশন উপরে থাকে, মাদার সোল বা মেন সোল যে সে থাকে, আমরা জন্ম নেই, ঠিক আছে? সেই সোল টু সোল ফরগিভনেস হলো। প্রথমে তো কিছুতেই চাইছিল না, কষ্ট আছে তো ভেতরে, তারপরে বলা হলো, বোঝানোর পর ক্ষমা করলো স্বামী, শ্বশুরবাড়ির লোকজন যারা জোর করে বিয়ে দিয়েছিল, ছেলে। করার পর যখন হয়ে গেল তখন ওনারাও চলে গেলেন, ইনি অনেক হালকা ফিল করতে শুরু করলেন। তারপরে আমরা একটা করাই কট কাটিং, কট থাকে তো, জিজ্ঞেস করা হয় কট কাটিং? হ্যাঁ আমি কট কাটিং করাবো। কট কাটিং করে দেওয়া হলো, একেবারে ওই জন্মের সমস্ত কিছুটা মিটে গেল। আর উল্টা যে সেখানে মেন্টাল যে আমরা বলি মলম, সেটা দাও, আঘাত দিয়ে সারিয়ে নিল। তারপরে ব্ল্যাক বক্স একটা আমাদের আছে, তার মধ্যে বাকি যতটুকু যা থেকে যায় সেগুলো ব্ল্যাক বক্সে ভরিয়ে দেওয়া হয়, সেটাকে ফেলে দেওয়া হয়। ম্যাম একটা একদম জিনিস আমি ক্লিয়ার। জানতে চাইবো। হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম, ধরুন এই যে দুটো জন্ম আপনি দেখিয়েছেন ওনাকে, একটা যেখানে ওনার ভাই, দুটো না, একটা জন্মেরই তিনটে ঘটনা দেখেছে। তিনটে ঘটনা দেখেছেন, হ্যাঁ ওনার মৃত্যু দেখেছে, ওনার ছেলেকে দেখেছেন যেটা ওনার এই জন্মের ভাই, এবং তার স্বামীর সাথে একটা কনভারসেশন দেখেছে। হ্যাঁ। আমি আমি যত এতদিন ধরে যে পিএলআর কোর্স আপনি দেখেছেন সেইভাবে, সেখানে তারা বলে যে কারণটা কি আছে, কারণ তিনি এত কষ্ট পাওয়ার পেছনে তার একটা কারণ থাকে। আগের জন্মে বা 2-3টে জন্মের মধ্যে দেখা যায় যে তার স্বামী সাথে তার বন্ডিংটা ভালো না, বা হতে পারে সে ছেলে ছিল উনি মেয়ে ছিলেন, কোনো কারণে এটা হতে পারে। তো এনার কি এরকম কিছু দেখা গেছিল? না, উনি সেইটা আর যেতে চাননি। ওনার মেইন ইস্যু ছিল এই জন্মের ডিভোর্স ইস্যুটা কেন। এই জন্মের ডিভোর্স? হ্যাঁ, এই জন্মের ডিভোর্স ইস্যুটা কেন। আমি সেটা বলেছিলাম আপনি কি আরও দুটো পাস্ট লাইফে যাবেন, যে ওই জন্মেই বা ওটা কেন প্রবলেমটা হচ্ছে। বলছে না, আমি আর যাব না। তা আপনার মনে হয় না যে ম্যাম ওই কারণটা যদি উনি দেখে নিতেন? হ্যাঁ, আমার মনে হয়েছিল, কিন্তু উনি আর এগ্রি ছিলেন না, উনি নিতে পারছিলেন না বিষয়টাকে। আর আমি বলেছিলাম যে তাহলে আর একদিন আমি একটা সেশন দিই, সেই দিন দেখব। বলল না, এই আমার যা আছে পাস্টে আপনি আমাকে এই জন্মেই সব ক্লিয়ার করে দেবেন। তো সেটাও হয়। সেটা হয়। আর সেটা হয়, ওই যে সোল কন্ট্যাক্ট হয়ে গেল, তো সোল টু সোল ফরগিভনেস করিয়ে দেওয়া হলো।
কট কাটিং করে দেওয়া হলো। তার আগে যদি তার আরও 10টা জন্মেও থাকে, এদের সঙ্গে কোনো রকম সমস্যা থেকে থাকে, সমস্ত কিছুটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এতে কি এখন বর্তমানে তার ডিভোর্স হয়েছে? না, বর্তমানে এবারে যা হলো, এরপরে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ওনার খুব ভালো লাগছিল, খুব হালকা লাগছে। তারপরে আর হয়ে যাওয়ার পর বলতে হয় জল খেতে হয় প্রচুর, কারণ শরীরে রেটা আসে তো হুম, হুম। ইউনিভার্সে, আপনি জল খাবেন। আর তারপরে আমরা আর কোনো প্রশ্ন করি না ক্লায়েন্টকে, এবার আপনি শুয়ে পড়ুন বা ঘুমিয়ে পড়ুন, আর কোনো প্রশ্ন নয়। তারপরে 24 ঘন্টা পরে ফিডব্যাক নেওয়া হয়। 24 ঘন্টা পরে পরের দিন উনি নিজেই আমাকে ফিডব্যাক দিলেন, ম্যাম খুব ভালো লাগছে, আমি খুব মেন্টাল পিসে আছি। এইবারে আমরা এটা দিয়ে কি জানলাম, ওনার এই জন্মে যে ডিভোর্স ইস্যুটা হুম। ওই জন্ম থেকে বয়ে আনছে। ওই জন্মে ওনার হাজবেন্ডের সঙ্গে ঠিক ছিল না, মানে বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক ওনাকে, হাজবেন্ডকে জোর করে বিয়ে দিয়েছিল, হাজবেন্ড বিয়ে করতেই চায়নি। সেইটাই উনি ক্যারি করে এই জন্মে নিয়ে এসছেন, এবং সেই হাজবেন্ড হুম। যার জন্যে আবার ওটা তো রয়ে গেছে, সোলের মধ্যে রয়ে গেছে। আমরা কিন্তু এই যে জাগতিক চেহারা এটার মধ্যে আমরা বুঝি না, সোল কিন্তু বোঝে। সেই জন্যে ওনার এই জন্মে মোটামুটি 5 বছর কাটিয়েও ওই সমস্যা হচ্ছে, ভালো লাগছে না আমাকে সংসার, মানে হাজবেন্ডের, আমার আর সংসার করতে ভালো লাগছে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। এই 24 ঘন্টা পরে বললেন আমার খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে। তারপরে দিন 15 আগে আবার আমরা ক্লায়েন্টের সঙ্গে কন্ট্যাক্ট রাখি। আবার আমি ফোন করতে বলল, ম্যাম ভেরি ইন্টারেস্টিং, আমার হাজবেন্ড আমাকে ফোন করেছিলেন, মানে 6 মাসের মধ্যে কোনো কথা হয়নি, উনি কথা বলতে চেয়েও পারেননি, হাজবেন্ড ওনাকে ফোন করেছেন এবং বলছে আমাকে খুব সুন্দরভাবে আমার সঙ্গে কথাবার্তা বললো, অন্যান্য কিছু ঘরোয়া কথা, আমার ব্যক্তিগত জীবন, কি করছি না করছি এখন, এবং আমাকে একটা প্রশ্ন করলো যে, আমি বললাম, বলো কি? তখন বলছে, আমাকে বলল আমরা কি আর কিছুদিন সময় নিতে পারি ভেবে দেখার জন্য যে আমরা কমপ্লিটলি ডাইভোর্স নিয়ে নেব, নাকি আর কিছুদিন আমরা সেপারেশনের মধ্যে থেকে আমরা বিষয়টাকে আরেকটু দেখে নেব। আমি প্রেস দ্য লর্ড। মানে ওনার পিএলআরটা হওয়ার পর আজকের জায়গাটা এইখানে এসে দাঁড়িয়েছে। 6 মাসের মধ্যে যেখানে কোনো কথা নেই, উনি ফোন করলে করেন না, সেই মানুষটা আজকে বলছে আমরা কি আরও 6 মাস বা 3 মাস আরেকটু ভেবে দেখতে পারি। উনি অত্যন্ত খুশি। তো আমাকে বলল, ম্যাম যদি আর একটা সেশন নিয়ে কিছু এগোনো যায়। আমি আর একটা সেশন বলতে এবারে তাহলে আপনার হাজবেন্ডের সঙ্গে সেশন নিতে হবে। বলল ঠিক আছে, আমি তাহলে ওনার সঙ্গে কথা বলি, হুম। কথা বলে আমরা তাহলে আপনাকে জানাবো। এটুকু কথা হয়েছে। আই হোপ এটা সলভ হয়ে যাবে বাই দ্য গ্রেস অফ গড। কারণ একটা সেশনের পরে যখন ঘটনাটা এত দূর এসে গেছে, ওনার হাজবেন্ডের একটা পিএলআর সেশন নিলে পরে ওনার হাজবেন্ডের মধ্যে যদি দেখা যায় হুম। 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 অন্য, একটু আগে যেটা তুমি বলছিলে যে আরও অন্য কোনো জন্ম থেকে ওরা এই তিক্তটা বা এই সমস্যাগুলো বয়ে আনছে কিনা, হুম। সেটা যদি দেখা যায়, সেটা যদি সলভ করে দেওয়া যায়, আশা করা যায় দুটো সোল আবার একসঙ্গে থাকতে শুরু করবে। তো ম্যাম আমরা যতদিন ধরে আমরা কাজ করছি পিএলআরে, যারা আর্টিস্ট আছেন আপনাদের মতো মানুষরা, আমি কেন আর্টিস্ট বলি, কারণ আপনারা যেভাবে জিনিসগুলোকে সলভ করে দেন, মানে আমরা শুনতেই পেলাম সলভ হচ্ছে আস্তে আস্তে, আশা করব সবই ঠিক হয়ে যাবে। আর আপনাদের এই যে কাজগুলো যখন করা হচ্ছে তখন একটা কর্মা এসে যায়, এই কর্মার জন্যই সব কিছু হচ্ছে, কিন্তু পাস্ট কর্মা, পাস্ট কর্মা বা বর্তমানের কর্মাটাও অনেক সময় এফেক্ট করে। প্রারব্ধ কর্মা নিয়ে হ্যাঁ, আসছি, নিয়ে যেটা আসছি এটা। দ্যাট ইজ কল হ্যাঁ, প্রারব্ধ কর্মা, পারত কর্মা, প্রারব্ধ, প্রারব্ধ পারত কর্মা। কর্মা। তো এই জিনিসগুলো কি ঠিক হয় কোনোভাবে কর্মাটাকে? মানে আমি আগের জন্মে যা করেছি, আমি ধরুন এই জন্মে আমি পুরো কাট অফ করে দিতে চাইছি, না ধরতে পারে আমাকে। কর্মা রিমুভ হয় না, কারণ আমরা কেউ ঈশ্বর নই। কর্মাটা একমাত্র ঈশ্বর ক্লিয়ার করেন। হুম। কর্মাটা ব্যালেন্স হয়, তোমার কাজের মধ্যে দিয়ে
কিছু নিয়ম আছে যেটা হুম স্পিরিট গাইড বলে দেয় যখন আমরা পাস্ট লাইফে নিয়ে যাই। হুম তারপরে যখন প্রশ্ন করা হয় এইখান থেকে বেরোনো হবে কি করে, তখন স্পিরিট গাইড কিছু ইনস্ট্রাকশন দেয়, সেগুলো করলে আমাদের কর্মাটা ব্যালেন্স হয়ে যায়। সেটাও খুব সহজ নয়। আর কিছু কিছু কর্মা আছে যেগুলো তোমাকে সাফার করতেই হবে, এমন লেভেলের কর্মা। তুমি একটা খুন করলে, তুমি কারোর কোটি টাকা চিট করে দিলে, এসব কর্মা ওগুলো তোমায় বহন করতে হবে এবং কোনো না কোনো জন্মে রিপে করতেই হবে তোমাকে অন্যভাবে। যতদিন না তুমি কনসাস মোডে আসছো, যখন থেকে তুমি সতর্ক হয়ে যাচ্ছ কোনো পিএলআর সেশনের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে, হুম। তারপরে তুমি আর এই গাছগুলো করবে না। কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে, আর তা না হলে জন্ম জন্মান্তরে এতে চলবে। টম হার্টস মেরি, মেরি হার্টস টম, টম লাভস মেরি, মেরি লাভস টম। যেখানে গোল্ডেন চেন সেখানে গোল্ডেন চেনেরই রিলেশন থাকবে, আর যেখানে বিটার সেখানে ওটা ঘুরে ঘুরে আসবে। যখন তুমি সতর্ক হয়ে গেলে, সজাগ হয়ে গেলে, তখন থেকে তুমি যখন আর এইসব খারাপ কাজ করছো না, সম্পূর্ণ একটা ভালো মানুষ হয়ে যাচ্ছ, সাধারণ মানুষ যারা এই ধরনের কিছু করছে না, তখন থেকে তোমার আর একটা কর্ম শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আগের যে কর্মগুলো সেগুলো তোমাকে ব্যালেন্স করে নিতেই হবে। আর তার উপরই একটা এক্সাম্পল যদি তোমাকে দেই, তুমি বুঝতে পারবে। এক্সাম্পলটা কি দেব? হুম। ইনি যার কথা বলবো ইনি হলেন কাইনেস্থেটিক। ইনি কি- দেখতে কি? পান না। কাইনেস্থেটিক, ভিজুয়াল নন। মানে পিএলআরে, হ্যাঁ পিএলআরে যেতে পারেন না। কেন? যারা আমি বললাম না 3 রকম ক্লায়েন্ট আসে। ভিজুয়াল তারা যেতে পারে, দেখতে পারে। হুম সেমি ভিজুয়াল কিছুটা দেখে কিছুটা দেখতে পারে না। আর কাইনেস্থেটিক তারা কিছু দেখতে পারে না, দৃশ্য আসে না তাদের সামনে, ফ্ল্যাশ আসে না অতীতের কিচ্ছু কোনো, আসে না। কিচ্ছু আসে না। আর যে যতটুকু দেখেন তার কল্পনা, ইমাজিনেশন, তিনি ইমাজিন করে বলে। কিছুক্ষণ পরে নিজেই বলেন যে আমার মনে হচ্ছে আমি ইমাজিন করছি। আর সেটা আমরা আগেই, আমি তো বলেছি, আমরা বুঝতে পারি। কারণ তার আগে আপনি মেডিটেশন করান, হ্যাঁ, গাইডেড মেডিটেশন একটা করান। আছে, টেকনিক আছে। এইবারে যেটা, ইনি অ্যাকচুয়ালি আমার গুরু ভাই। ইনি থাকেন ইন্দোরে, ঠিক আছে? ইনি আমার একটা পাস্ট লাইফ করাচ্ছিলেন। আমার জলে খুব ভয় ছিল, আমি কিন্তু খুব ভালো সুইমার। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আফটার 35 থেকে, এজের পর থেকে আমার জলে প্রচণ্ড ভয়। আমি জলের সামনে গেলে মনে হয় আমি যদি জলে নামি আমায় কেউ টেনে নেবে। তো সেটার উপর আমি পিয়ালের সেশন আমি এই গুরু ভাইয়ের কাছে নিলাম একদিন রাতের বেলা। সেটা অন্য ঘটনা, আমার ক্লিয়ার হলো। এইবারে উনি আমাকে এমন একটা লেভেলে নিয়ে গেলেন, আমি খুব ভালো দেখলাম। পুরো জেসাস ক্রাইস্টকে দেখলাম। তিনি একদম রাজ সিংহাসনে তিনি বসে আছেন, মানে স্বর্গের সিংহাসনে। দেবদূত, প্রচুর অ্যাঞ্জেল, প্রচুর অ্যাঞ্জেল ঘিরে রয়েছে, ব্লেসিং করছে। উনি বললেন, সিস্টার আপনিও ব্লেসিং নিন, আমার জন্য ব্লেসিং চেয়ে নিন। তারপরে উনি, আমারটা তো সব হলো, হওয়ার পর আমাকে এমন একটা লেভেলে আমি পৌঁছে গেছিলাম সেদিন। তিনি এবারে আমাকে রিকোয়েস্ট করলেন যে সিস্টার আপনার স্পিরিট গাইডদের প্রশ্ন করুন আমার সম্পর্কে যদি কিছু বলে। আমি তো কাইনেস্থেটিক, আমার তো ভীষণ আসে না, আপনি যদি রিকোয়েস্ট করেন। তা আমি আমার স্পিরিট গাইডদের রিকোয়েস্ট করলাম, যারা আমার স্পিরিট গাইড। স্পিরিট গাইড একজনও হয়, অনেকজনও হয়, এবং তোমার খুব কাছের মানুষও স্পিরিট গাইড হতে পারে যারা মারা গেছে। যেমন আমার স্পিরিট গাইডের মধ্যে আমার বাবা মাও আছেন, মাইকেল অ্যাঞ্জেল আছেন, মাদার তেরেসা আছেন, আমার এক ছাত্রী আছে, রিসেন্ট আমার জেঠিমা জুড়েছেন, যিনি আমায় বড় করেছেন। তো আমি রিকোয়েস্ট করতে রাজি হলেন মাইকেল অ্যাঞ্জেলো। তখন আমি বললাম উনি রাজি হয়েছেন, আপনার প্রশ্ন করুন। ওনার প্রশ্নটা ছিল, শেয়ার মার্কেটে আমি লস খেতে শুরু করেছি কেন? আগে কি হয়েছে? বলেছে না, ইদানিং বছর খানিক সিস্টার আমি খুব লস যাচ্ছে আমার, সাংঘাতিক।
আমার কেন এটা হচ্ছে, এটা থেকে কি আমি বেরিয়ে আসতে পারবো? আপনি কাইন্ডলি জিজ্ঞেস করুন। আমি তো তখন ট্রান্সে, আমার কোনো সেন্স নেই, আমি সম্পূর্ণ ট্রান্সে। আমাকে যেটা জানানো হলো, প্রথমেই বলে দিল, না, এই যে লসটা বেরোতে পারবে না। এবারে বললেন জিজ্ঞেস করুন কেন। আমি তখন আমার স্পিরিট গাইডকে রিকোয়েস্ট করলাম, ওনার এই যে ঘটনাটা, এটার কারণটা কি। তখন উনি আমাকে দেখালেন, মানে স্পিরিট গাইড, মানে আমার ট্রান্সে আমাকে দেখাতে শুরু করলো। প্রথম দৃশ্য দেখছি, ঘোড়ায় করে আসছে স্প্যানিয়ার্ড একজন, আর মাথায় টুপি। সেই সময়ে এই ধরো 1800 এরকম, ওই সময় 1800 সাল, তার আশেপাশে ওই যে টুপিগুলো ওরা পরতো না, এখনো পরে স্প্যানিয়ার্ডরা, এরম নৌকার মতো অনেকখানি হয়, মাথায় ওই টুপি, জ্যাকেট ফ্যাকেট পরা। এসে নামলো একটা ছোট ইনের সামনে, সরাইখানা যেটাকে আমরা বলি, ঠিক আছে। নেমে, ঘোড়া থেকে নেমে উনি ঘোড়াটাকে বেঁধে দিলেন, তারপরে ঢুকলেন। আধো অন্ধকার, আলো আধারি, ছোট ছোট ল্যাম্প জ্বলছে, তখনকার দিনে যে ল্যাম্পগুলো জ্বলতো। আর সেখানে বেশ কিছু মানুষ টেবিলে টেবিলে বসে আছে, ওয়াইন সার্ভ করা হচ্ছে। উনি গিয়ে একটা টেবিলে বসলেন, বসে গ্যামলিং শুরু হলো, জুয়া। তারপরে দৃশ্য আর দেখতে পেলাম না। তারপরে আবার উনি আমাকে আবার ডিপ ট্রান্সে নিয়ে গিয়ে আবার বললেন, সিস্টার আপনি আর একটু যদি ট্রান্সে যান রিকোয়েস্ট করুন। স্পিরিট গাইডকে আমি আবার রিকোয়েস্ট করলাম। তারপরের দৃশ্য দেখাচ্ছে, আরেকদিন আবার উনি আসছেন, ওই রকমই পোশাক, এসে ঢুকলেন, একটা টেবিলে গেলেন, বসলেন। প্রায় 8-10 জন বসে আছে, সেখানে বসলেন, বসে গ্যাম্বলিং শুরু হলো। আর এই যে সময়টা, এটা ছিল ক্রিসমাসের এই 7-8 দিন আগের ঘটনা। গ্যাম্বলিং শুরু হলো এবং উনি জিততে শুরু করলেন, এবং জিততে শুরু করলেন সেটা তো মানে ট্রিকি ওয়েতে, কোনো সোজা সরল পথে নয়, ঠিক আছে। সেখানে উনি একটু অন্য পন্থা নিয়ে জিততে শুরু করলেন, প্রচুর জিতলেন। দেখাচ্ছে তার পরের দৃশ্যে, এত জিতলেন যে পকেটে জ্যাকেটে রেখেও কয়েন্স বা তখনকার যে কারেন্সি রেখেও হচ্ছে না, উনি মাথার টুপিটা খুলে নিলেন। টুপি খুলে উল্টে টুপির মধ্যে উনি সমস্ত যেগুলো পেয়েছেন সেগুলো সব রেখে দিলেন, এবং যারা ছিলেন ওনার সঙ্গে খেলছিলেন তারা ওনাকে টানাটানি করছে যে তুমি আমাদের জিনিস নিয়ে যাচ্ছ, তুমি চিটিং করে জিতেছ, তিহার কা টাইম মানে ফেস্টিভ্যাল, এখন তুমি এরমভাবে যেতে পারো না, আমাদের কিছু দিয়ে যাও। উনি কিচ্ছু বললেন না, একটা চাবুক বার করলেন, এইরকম করে সপাং করে চালালেন, মারলেন না কাউকে, হাওয়ায় চাপালেন, উনি বেরিয়ে ঘোড়ায় বসে বেরিয়ে চলে গেলেন। এরপরে আর ওনাকে দেখা গেল না। তারপরের দৃশ্যে আমাকে নিয়ে গেলেন আমার স্পিরিট গাইড, উনি আমাকে আরও ট্রান্সে নিলেন, এই আমার যে গুরুবাই নিয়ে গেলেন। সেখানে যেটা আমরা দেখছি, এই যে যারা 8-10 জন বসেছিল তাদের পরিবার, এরা বাড়ি ফিরেছে, বাড়িতে বাচ্চা স্ত্রী কান্নাকাটি করছে আর এদের গালিগালাজ করছে। ফেস্টিভ্যালের সময় আমরা বসে আছি, তোমরা টাকা নিয়ে আসবে, তোমাদের ওয়েজেস হয়েছে, স্যালারি, তখন তো হপ্তা হতো, ঠিক আছে। ক্রিসমাসের জন্য আমরা তৈরি হব, বেকিংয়ের জিনিসপত্র আনা হবে, বাচ্চাদের জামা কাপড়, ঘর সাজানো, মানে এক ঝলক করে দেখাচ্ছে। প্রায় 5টা পরিবার আমি দেখতে পেলাম, সব পরিবারে এইরকম একটা ঘটনা। তুমিও বুঝতে পারো আমাদের জীবনে এরকম একটা ঘটনা হলে কী হবে। স্বামী একদম শূন্য হয়ে এসছেন, যেখানে বাড়ির মহিলা বা মা বাবা বাচ্চা অপেক্ষা করে আছে, টাকা নিয়ে আসবে, তাই দিয়ে আমরা উৎসব মানাবো, কিন্তু সেটা হয়নি। তারপরে এই দৃশ্য কাট অফ হয়ে গেল, তারপরে আর আমি দেখতে পেলাম না। এরপরে উনি জিজ্ঞেস করলেন যে আমি কি শেয়ার মার্কেটে আগে বাড়তে পারবো? একদম প্রম্পট আনসার, নো।
মানে আমার কানে এখনো বাজে, নো। মানে উনিকে বলে দেওয়া হলো উনি যেন আর শেয়ার মার্কেটে টাকা না খাটান, মানে উনি এই লস থেকে আর বেরোতে পারবেন না। মানে এরপর যদি উনি লস খান। কমপ্লিটলি ওনাকে বারণ করে দেওয়া হলো শেয়ার মার্কেটে টাকা খাটানো, কারণ শেয়ার মার্কেটটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং, হুম। ওটাও জুয়া। সরকারি জুয়া। তাহলে বুঝতে পারছো ওখানে উনি জুয়া খেলতেন, হুম। ঠকিয়ে উনি পয়সা নিয়েছিলেন। আজকে এত বছর পর উনি কিন্তু শেয়ার মার্কেটে লস করেননি, বছর খানেক ধরে ওনার লস শুরু হয়েছে, অর্থাৎ এই কর্মফল এইবারে ওনার জীবনে আসতে শুরু করলো, প্রচুর টাকা। আর সেখানে যদি 10 টাকা নিয়ে থাকে এখন এত বছর পরে, তো সেটা আর 10 টাকা না, তো সেই 10 টাকার আজকে যা অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। মানে মানে আপনি বলতে চাইছেন যে কার্মার যে জোরটা সেই হিসাবে দেখতে গেলে অনেকটা বেশি হয়ে যাবে, অনেক গুণ, 1000 মানে গুণ মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই হয়ে যায়। তখন ইনি জিজ্ঞেস করলেন যে সিস্টার আপনি জিজ্ঞেস করুন আমার কার্মিক ব্যালেন্সটা, কারণ উনি তো বলবেন না কর্ম রিমুভ, কারণ আমরা তো জানি কর্ম রিমুভ হবে না। হবে না। না, আমরা তো এই মানে উনিও তো পিএলআর করা, রিমুভ হবে না, ব্যালেন্সটা হবে কি করে। হ্যাঁ মানে হ্যাঁ, সেইটা আমাকে জিজ্ঞেস করলো, সিস্টার জিজ্ঞেস করুন আমার কর্মাটা ব্যালেন্স হবে কি করে, যাতে আমি পরের জন্মে আবার ক্যারি করে না নিয়ে যাই। হুম। আমি রিকোয়েস্ট করলে যে ওনার মুক্তির উপায়, কর্মা ব্যালেন্সের উপায়টা কিভাবে হতে পারে। প্রথমে তো একটুখানি করছিলেন, চলে যাচ্ছেন আবার আসছেন, তারপরে খুব রিকোয়েস্ট করলাম, প্রেয়ার করলাম। এই কাজটা মাইকেল অ্যাঞ্জেলো করছিলেন, অন্যান্য স্পিরিট গাইডরা নয়। তখন বললেন, যেটা বললেন ওনাকে 8 থেকে 10টা পরিবার হলে খুব ভালো হয়, খুঁজে বার করতে হবে যারা সত্যিকারের নিডি। অনেক আছে না, অনেকে উপর দিয়ে দেখায়, কিন্তু তাদের আছে নেওয়ার জন্য দেখায়, আবার অনেকে আছে তুমি দেবে, এই দিলে ওই গিয়ে বিক্রি করে দিল একটা জিনিস। এগুলো কিন্তু আমরাও জানি, তুমিও জানো, কোনো গরিবকে তুমি দিলে গিয়ে বিক্রি করে দিল, সে কিন্তু ওই অবস্থায় থাকবে। ওনাকে বলা হলো, এইটাই বললাম না অনেক কঠিন উপায়, এবং ওটা উনি যদি লোক লাগিয়ে খোঁজ খবর করে কারা প্রকৃত গরিব যাদের দরকার, সেটা হবে না। বলে দিল স্ট্রেট স্পিরিট গাইড ওনাকে, হি হ্যাজ টু গো অ্যান্ড হি হ্যাজ টু সার্চ হু আর দোজ পিপল, কারা এরকম আছে, তাতে যদি ওনাকে বস্তিতেও যেতে হয় সেখানে গিয়েও খোঁজ করতে হবে। উনি অ্যাকসেপ্ট করলে, ডান। সেটা করতে হবে কি ফেস্টিভ্যাল। আমি বললাম কি ক্রিসমাসের আগে, না। স্পিরিট গাইড বললো না, এনি ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল, সেটা দিওয়ালি হতে পারে, পূজা হতে পারে, হোলি হতে পারে, ঈদ হতে পারে, ক্রিসমাস হতে পারে, যে কোনো ফেস্টিভ্যালের আগে। এবং এই কাজটা উনি একবারে না, উনি পার্টে পার্টে করতে পারেন। হয়তো দুটো পরিবারকে করলেন এক মাসে, পরের মাসে 3টে পরিবারকে করলেন। ওনাকে গিয়ে উৎসবের সময় ফেস্টিভ্যালের আগে তাদের পরিবারের যে জিনিসটা প্রয়োজন, সামান্য টাকা, বাচ্চার জামা কাপড়, খাবার দাবার, ওনাকে দিয়ে আসতে হবে যে কোনো উৎসবের আগে। এটা ওনার বিধান দেওয়া হলো ওনার কার্মিক ব্যালেন্সটা করার জন্য, যাতে কার্মিক ব্যালেন্স হয়ে গেলে পরের জন্মে এটা আর উনি বয়ে নিয়ে যাবেন না, এই কর্মফলটা। ঠিক আছে। আর এত বড় কঠিন কাজ ওনাকে দিলেন যে অন্যকে দিয়েও ওনাকে সার্চ করালে হবে না, ওনাকে নিজেকে করাতে হবে। তা উনি অলরেডি শুরু করে দিয়েছেন। আমার এই ভাই, উনি ঈদের সময় করেছেন, দিওয়ালিতে দিয়েছেন, আর তারপরে বুদ্ধ পূর্ণিমার সময় করেছেন একটা পরিবারে। জৈনরা নর্মালি হয় না, ওরা খুব পয়সাওয়ালা, পাননি উনি, জৈন পরিবার। আর উনি আর একটা হলো দুর্গাপুজোর সময়, উনি ইন্দোরে আছে, ওখানে দুর্গাপুজোর সময় মানে নবরাত্রি ওরা যেটা বলে, নবরাত্রির সময় করেছেন। এইবারে ওনার বাকি আছে 3টে পরিবার, ক্রিসমাসের সময় উনি করবেন বলে অপেক্ষা করছেন এবং পেয়েও গেছেন।
আমাকে মাঝখানে বললো, সিস্টার আমি পেয়ে গেছি, তবে হ্যাঁ, আই টুক আ লট অফ ট্রাভেল বাট আই ডেন্ট মাইন্ড ইট। আমার একটুও কষ্ট হয়নি, আমি ঠিক খুঁজে 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 এই কাজটা করেছি, বের করেছি, এবার এরা আছে, এদের জন্য আমি করব। তাহলে ওনাকে যে কার্মিক ব্যালেন্স করার যে বিধানটা দিয়েছেন, ওই 10টা পরিবারের জন্য করা ওনার কাছে কিছু নয়। না, ওনার ওনার যা এত আছে, যা আছে, মানে কিন্তু 100টা পরিবারে করলেও ওনার কিছু কমতি হবে না। কিচ্ছু কমবে না। বাট আসল কাজ হলো খুঁজে বার খুঁজে করো বার করে। প্রকৃত গরিব মানুষ, প্রয়োজনীয়, যার প্রয়োজন যাদের আছে, হুম, সেই উৎসবের দিনে পেলে তারা প্রচুর খুশি হবে, হুম, এবং সেটা ওনাকে নিজেকে খুঁজে বার করতে হবে। ঠিক। আর একটা জিনিস বিধান দিল, উনি নিজে বলেছিলেন, আমি যদি কোনো অরফেনেজে গিয়ে দান করে আসি, বলে দিল যেতে পারবে, কাউকে দিয়ে দানটা করাবে না, নিজেকে যেতে হবে এবং নিজে হাতে বাচ্চাদের দিয়ে আসতে হবে। মানে ম্যানেজমেন্টের হাতে দিয়ে এলে হবে না, উনি জামা কাপড় হোক, খাবার দাবার হোক, যা দিতে চায়, হুম, মানিতে নয়, বলে দিয়েছে ওখানে কিন্তু টাকা দিলে হবে না, টাকা দিলে হবে না, বাচ্চাদের খাবার দাবার আর পোশাক দিয়ে আসতে হবে। সেটা উনি করেছেন, বাহ, সেটাও ওনার হয়ে গেছে। তা এইভাবে কার্মিক ব্যালেন্সটা হয়, সেটাও কিন্তু খুব সহজ উপায় নয়। সহজ তোমার কাছে সহজ হলেও তার মধ্যে এমন একটা বিষয় এসে যাবে যেটাকে তোমায় মেহনত করতেই হবে। এইভাবে কার্মিক ব্যালেন্স হয়। কিন্তু কর্মফল অনেকেই প্রশ্ন করে, অনেকে বলে, বম্বেতে একজন আছেন যিনি বলেন আমি কর্মফল ক্লিয়ার করে দিই, হয় না, প্রচুর টাকা নেয়। এটা হলো স্পিরিচুয়াল ক্রাইম, স্পিরিচুয়াল ক্রাইম আমরা বলি, আমাদের গুরু বলেন। আমার গুরু হলেন ডক্টর গোপাল মাহেশ্বরী, বিরাট বিরাট ব্যক্তিত্ব, আর অসম্ভব সৎ, অসম্ভব সৎ, ভীষণ সৎ উপায়ে কাজ করে। কারণ এনারা জানেন কর্মাটা কি। কর্মাটা কি, ঠিক আছে? এই হলো কার্মিক ব্যালেন্স। তুমি কনসাস হয়ে যখন কার্মিক ব্যালেন্সটা করে নিচ্ছ, তারপরে তুমি ভাবতে পারো ওটাই আমার রিমুভ হয়ে গেল, কিন্তু ব্যালেন্স করে তোমায় রিমুভ করতে হবে, আদারওয়াইজ উইল হ্যাভ টু ক্যারি ওভার, তোমাকে পরের জন্মে আবার নিয়ে যেতে হবে। এটাই হলো কর্মা ক্লিয়ারেন্স। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা দুটো ঘটনা বা দুটো ধরনের ঘটনা আমরা শুনলাম, একটা পিএলআর, একটা হচ্ছে কর্মা। এই দুটো খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। আর যেটা হচ্ছে যে ম্যাম, বাদিকে নাম্বার আপনার দেওয়া আছে, ওকে, ঠিক আছে? আপনি পিএলআর এবং কর্মা যে রিডিউস করা বা কমানো ওর প্রতিকারটা, ও ছাড়া কি কি করান? ওটা ছাড়া শেখান কি আপনি? হ্যাঁ, পিএলআরও ওকে। শেখানো হয়। আর এছাড়া আমি রেকি মাস্টার, আর আমাদের পিএলআর এর মধ্যে আরেকটা আছে হিপনো হিলিং। হুম 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 হিপনো হুম। হিলিংটা আমরা করি, যারা ধরো এবারে প্রশ্ন করবে, যারা কাইনেস্থেটিক দেখতে পায় না, তাদের কিভাবে কাজ করানো হয়, তাদের আমরা হিপনো হিলিং এর মাধ্যমে ও, তাদের সমস্যাগুলো আমরা তুলে মিটিয়ে ধরেন আপনারা। কিওর করে দেওয়া হয়। বাহ! মানে ফোন করলে আপনার যেকোনো বিষয়ে আপনি কথা বললে তখন আপনি এটা কিওর দিতে পারবেন। একদম, একদম। যারা ইন্টারেস্টেড ফোন করলে আমি ডিটেলসে, আমি সময় নিয়েই তাদের বুঝিয়ে কথা বলে দিই। বাহ! এই নয় যে আমি পরে ইয়ে করছি, তবে একটা রিকোয়েস্ট, আমাকে আগে যেন হোয়াটসঅ্যাপ করে নেন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করে নেবেন। আমি WhatsApp লিখে দেবো ওখানে। হ্যাঁ, WhatsApp আমি করে নিলে তাহলে জিনিসটা রিকগনাইজ করতে সুবিধা হবে। নাইস। আর আমি তারপরে কল ব্যাক করে নেবো, কারণ সবসময় ফোন ধরতে পারি না তো, হুম, ব্যস্ত হুম, হুম, থাকে। হুম, যার জন্য আমি রিকোয়েস্ট করি সবসময় হোয়াটসঅ্যাপ করতে। হুম, আমি তারপরে আর একটা কথা বলে নিই, যদি কেউ ফোন করে আমাকে না পান, হতাশ হবেন না, হুম। আমি কিন্তু কল ব্যাক করে নেব। বাহ! এত ঠিক সুন্দর আছে? পরিষেবা আপনার। আর ম্যাম, আমরা একেবারেই শেষের দিকে আছি। ও, লাস্টে একটা ঘটনা যেটা আমরা ওভার দ্য ফোন আমরা শুনেছিলাম, হুম। খুবই অ্যামেজিং, সেটা প্লিজ রাখুন আপনি। আরেকটা ঘটনা যেটা বলছি, এটা মানে আমার আরেক ক্লায়েন্ট, হুম, তার সমস্যাটা হলো, উনি হলেন অ্যাকচুয়ালি জৈন, জি, ঠিক আছে? ওনার যেটা ঘটনা হলো, তিনি কোনো ডিসিশন ঠিকমতো নিতে পারেন না কোনো বিষয়ে, কনফিউজড হয়ে যান, খুব কনফিউজড হয়ে যান। ব্যবসা একটা শুরু করছেন, কিছুদিন পরে আবার আরেকটা, ওটার মধ্যে বেশি দিন থাকতে পারছেন না, আবার আরেকটার মধ্যে ঢুকে পড়ছেন। ওনার প্রশ্নটা ছিল, এত কনফিউশন কেন, আর ভয়, সবসময় না খুব ভীত থাকেন, ভয়টা কিসে, আর আমার কেন এত কনফিউশন সব কিছুতে, কেন আমি মানে সাংসারিক জীবনটা ঠিক যেন মানিয়ে নিতে পারি না আমি। শান্তিনিকেতন তিনি বিবাহিত একজন? না, উনি এখনো বিয়ে করেননি, ওকে। ইনি মহিলা। ও, ইনি মহিলা? মহিলা, ওকে।
তো আমি এটা জানতে চাই, আমি একটা স্টেডি ব্যাপারে আসতে চাই, খুব অশান্ত মন নিয়ে এই জন্য থাকি। ঠিক আছে, ওনাকে যখন সেশনে নিয়ে যাওয়া হলো, প্রথমেই দেখছেন একটা ঘরের মধ্যে বসে আছে, একটু অন্ধকার, ভীষণ ভীত, বলছে আমি খুব ভয় পাচ্ছি। নাম কি, নামটা উনি বলতে পারছেন না। তারপর আমাদের একটা টেকনিক আছে, সেই টেকনিকে নিয়ে গেলে নামের অক্ষরগুলি বুঝতে পারেন, কিন্তু সেটাতেও উনি বুঝতে পারলেন না। শুধু একটা অক্ষর দেখলেন, নামের প্রথম অক্ষর কে, সেইটুকু দেখলেন উনি, পুরো নাম দেখতে পারলেন না। ঠিক আছে, তারপরে ঘরে কে আছে, ঘরে আর কেউ নেই। বয়স কীরকম, বয়স এই 27-28। বিবাহিত, না আমি বিয়ে করিনি। জেন্ডার ঠিকমতো রেকগনাইজ করতে পারলো না। অনেক সময় হয় প্রথমেই যখন আমরা নিয়ে যাই না, অনেক কিছু ক্লিয়ার হয় না, ধীরে ধীরে সেগুলি ক্লিয়ার হতে থাকে। ওখানে ওই জায়গাটা, কেন ভয় পাচ্ছ, বলছে বুঝতে পারছি না কেন ভয় পাচ্ছি, কিন্তু আমার না ভয় করে। ক্লিয়ার হয়ে গেল ওইখানে, ওই দৃশ্য থেকে বেরিয়ে এলেন। তারপরে ওই জীবনের আর একটা ইনসিডেন্টে, মানে ঘটনায় ওনাকে নিয়ে যাওয়া হলো। সময়ের আগে এগোতো, সময়ের আগে এগোচ্ছে। কি দেখছো, আমি যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে যাচ্ছ, কি পরে আছো? আমি পুরনো দিনের পোশাক পরে আছি। সেটা কি, মানে ওই যে আগেকার দিনেই ছোট ধুতি মতো পরতো, আর উপরে গলায় একটা কিছু থাকতো এরকম। গলাটা মানে গাটা খালি, কিছু পরা নেই, একটা চাদর মতো রয়েছে গায়ে। রাস্তা কীরকম, কাঁচা না পাকা? না, কাঁচা ও রাজপথও নয়। সেই সময় তো রাজপথ বলা হতো। যে সময়টা বলছি, আমি বললে পরে বুঝবে কোন সময় আমরা চলে গেছি। মানে এটা হলো বিসি, বিফোর ক্রাইস্ট। রাজপথ নয়, আবার একদম কাচ্চা সড়ক ভি নেই হ্যায়, মোটামুটি। ঠিক আছে, যাচ্ছি। কি আছে হাতে, কুছ ভি নেই হ্যায়, হাতে তো কিচ্ছু নেই। আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। সময়ের আরও আগে বাড়ো, সময়ের আগে বাড়ো। কোথায় আছো এখন তুমি, বয়স কত? 30। কোথায় আছো? সামনে কি সুন্দর একটা জঙ্গল, কি সুন্দর। তুমি জঙ্গলের সামনে? হ্যাঁ। জঙ্গল সুন্দর হয়? হ্যাঁ, এই জঙ্গলটা খুব সুন্দর, এটা তো উপবন। তুমি কথাগুলো শোনো, সেই সময়ের ভাষা চলে আসে। এটা তো উপবন, অর্থাৎ জঙ্গলকেই সাজিয়ে রাখা। সময়ের আগে বাড়ো, আরেকটু আগে বাড়ো। ডিপ ট্রান্স, ডিপ ট্রান্স, ইউ আর ইন ডিপ ট্রান্স। সময়ের আগে বাড়ো। কি দেখছো? বাবা। বাবা, তোমার বাবা? না, বাবা সাধু। কি পরে আছেন? একটা বস্ত্র গায়ে, সেটা জড়িয়ে রেখেছেন। কি রং? জাফরানি রং, কমলা। দেখো তো, এগিয়ে যাও, বাবার দিকে দেখো। বাবা কি করছেন? বাবা হাসছেন, কি সুন্দর হাসি বাবার মুখে। বাবার চোখের দিকে তাকাও, দেখো তো তোমার এই জন্মে কেউ? না, চিনতে পারছি না। বাবা কিছু বলছেন? হ্যাঁ বলছেন। কি বলছেন? তুমি কি বাবাকে চিনতে পারছো? বাবা কে বলতে পারবে? উনি কি কোনো সাধু? না। তাহলে? আমার গুজবাম্প হচ্ছে। লর্ড বুদ্ধা, লর্ড বুদ্ধা। বুদ্ধদেবের সামনে উনি দাঁড়িয়ে আছেন। বাবার মুখে স্মিত হাসি। এই যে উপবন বললো না, ওই সময় তো অনেক, মানে ওই সময় যে রাজা ছিলেন, ওনারা তো ওনার জন্যে জঙ্গলে উপবন করে দিতেন, শিষ্যদের নিয়ে থাকতেন। ওইটাই উনি
ওই দৃশ্যে উনি চলে গেছেন। আমি বললাম, বাবার সাথে আর কি কেউ আছে? না, বাবার সাথে আর কেউ কিন্তু নেই। তুমি আর বাবা? হ্যাঁ। বাবা কি বলছেন তোমাকে? বাবা আমাকে বলছে বাড়ি চলে যাও। আরে কেন? জিজ্ঞেস করো। বাবা বলছেন বাড়ি চলে গেলে তুমি বুঝতে পারবে, আমি তোমাকে বলবো না কেন তোমায় বাড়ি চলে যেতে হবে। তুমি কি বাড়ি চলে যাবে? না, আমি তো যাওয়ার জন্য আসিনি, আমি বাবার কাছে থাকবো বলে, বাবার সাথে থাকবো বলে এসেছি। সেটা কি বাবাকে বলেছো? হ্যাঁ, আমি বলছি তো, কিন্তু বাবা রাজি হচ্ছেন না আমাকে রাখতে। বলছেন বাড়িতে তোমার প্রয়োজন, তুমি তোমার গৃহে চলে যাও। তারপরে আমি বাবার হাত ধরে, পা ধরে অনুরোধ করছি। আমি এবারে বললাম, আমি কি হচ্ছে, আগে যাও তো, তারপরে কি হলো? আমি খুব অনুরোধ করলাম, বাবাকে বললাম আজকের রাতটা আমাকে থাকতে দাও বাবা তোমার সাথে। উনি কি রাজি হলেন? হ্যাঁ, খুব খুশি হয়ে, ট্রান্সে, খুব খুশি, গলায় আওয়াজে তো আমরা বুঝতে পারি। বাবা আমাকে বলেছে আজকের রাতটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ঠিক আছে, পরের দৃশ্যে যাও। পরের দৃশ্যে চলে গেল। কি করছো? আমি বসে আছি গাছের নিচে, ধ্যান করছি। আর বাবা? বাবাও তো বসে আছেন, বাবা ধ্যান করছেন। কোন সময়? অন্ধকার হয়ে আসছে, পাখি ডাকছে। আরেকটু এগো। কি দেখছো, কি করছো? আমি না বাবাকে দেখছি। ধ্যান করছো না? না, ধ্যানে মন বসাতে পারছি না, আমি শুধু বাবাকে দেখছি। কি দেখছো? কি সুন্দর, কি সুন্দর, কি জ্যোতি। আমার মনটা শান্তিতে ভরে যাচ্ছে। আরেকটু এগো। রাত হয়ে গেছে, আমরা শুয়েছি। বাবা আমাকে বলেছেন শুয়ে পড়ো, ওই গাছের গুঁড়িতে মাথা রেখে শুয়ে পড়ো। বাবাও গাছের গুঁড়িতে মাথা রেখে শুয়ে পড়েছেন। ও যে ঘটনাটা বললো, পরে আমার মনে হলো এটা লর্ড বুদ্ধার প্রথম দিকে, ওনার নির্বাণ পাওয়ার পর প্রথম দিকের ঘটনা। তারপরের দৃশ্য, সকাল হয়েছে, পাখি ডাকছে। বাবা, বাবা এখনো ধ্যানে বসে আছে, আমি এখনো বাবাকে দেখছি। এবারে বাবা চোখ খুললেন, হাসছেন বাবা আমাকে দেখে। আমি উঠে বাবার কাছে গেলাম। বাবা আমাকে আশীর্বাদ করে বললেন বাড়ি যাও, বাড়িতে চলে যাও। চলে যাচ্ছ? হ্যাঁ, বাবার কথা তো শুনতে হবে। পরের দৃশ্যে যাও। আবার সেই ঘরের মধ্যে, তার মধ্যে বলেনি, ওই যে যখন লর্ড বুদ্ধার কাছে, তখন ওর নামটা মনে পড়ে গেছে। নাম কি? কেতন। কে বলেছিল? প্রথম অক্ষর দেখেছিল ইয়ে প্রথম দৃশ্যে। ইন্দি এখন হ্যাঁ, এই ব্যক্তি। এই ব্যক্তি দেখেছে। হ্যাঁ, যখন লর্ড বুদ্ধার কাছে, তখন নামটা ওর মনে পড়েছে। ওর নাম কেতন। কারণ বাবা জিজ্ঞেস করেছিলেন, লর্ড তোমার বুদ্ধা নাম কি? জিজ্ঞেস করেছিলেন তোমার নাম, তখনও মনে করতে পেরেছে, কেতন। এইবারে ওখান থেকে চলে এলো কোথায়? ঘরের মধ্যে, সেই ঘরে যে ঘরে ছিল। হুম। বসে আছে। কে আছে আর? বাবা মা রয়েছে। বাবা মা কি বলছে? বাবা মা কিরম বয়স? বুড়ো হয়েছে। তুমি বিয়ে করেছো? না, এখনো তো করিনি। বললাম তো। কেন করনি? এই বয়সে তো বিয়ে করে নেয় সবাই। আমি বিয়ে করব না তো। আমি কি করব বুঝে উঠতে পারছি না এই জীবনটা নিয়ে। বাবা মা কি বলছে? বাবা মা কাঁদছে আর বলছে, কি বলছে? বলছে এই ছেলে কিছু করলো না, কিছু করতে চায় না, আমার উপর রাগারাগি করছে। কি বলছে? कोई काम काज नहीं है, पूरा दिन डोलते रहते हैं, মানে ঘোরাঘুরি করে, আমাদের কথা ভাবে না, এইসব বলছে বাবা মা। হ্যাঁ, আমাকে ওরা বুঝতে পারে না। ঠিক আছে কেতন, পরের দৃশ্যে যখন ট্রান্সের নাম বলতে পারে, তখন আমরা সেই নাম নিয়ে নির্দেশ দিই। এই জন্মের নাম কিন্তু নেই না আমরা। কেতন, আগের দৃশ্যে যাও। বসে আছি একটা ঘরের মধ্যে। কি হয়েছে? আমি বসে বসেই মারা গেছি। কি করে মারা গেলে? সুসাইড করেছি। হুম, ভালো করে দেখো তো, সুসাইড করেছো? কি করে মারা গেলে? আবার ওকে ডিপনার দিলাম,
ট্রান্সে আবার নিলাম। আমি আসার পর না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। কেন? সবসময় আমার বাবার কথা মনে হয়, সবসময় বাবার কথা মনে হতো। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি মারা যাই, মানে ওই ওয়ান কাইন্ড অফ নির্মাণ বলা চলে গেল, দেহ ত্যাগ করলো ওইভাবে। হুম অর্থাৎ না খেয়ে উপবাসের মধ্যে দিয়ে ও দেহ ত্যাগ করলো, যেটা জৈনিজমে আছে। ওরা কিন্তু ইচ্ছা মৃত্যু নেয় খাওয়া দাওয়া বন্ধ করে। একদম। ও তখন বলল আমি মারা গেছি। তোমার আত্মা কি বেরিয়ে এসছে? হ্যাঁ। বাবা মা কি বলছে? কাঁদছে আর বলছে কোনোদিন আমার কথা শুনলো না, আমাদের কথা কোনোদিন শুনলো না, আমাদের কথা শুনলে এরকমভাবে চলে যেত না। পরের দৃশ্য দেখো, আমাকে জ্বালিয়ে দেওয়া হলো। তোমার কোনো কষ্ট, কোনো দুঃখ কিছু আছে? না, আর কিছু নেই। কি দেখছো? বাবাকে দেখছি, লর্ড বুদ্ধাকে দেখছে। তোমার আত্মা কি এখন ওনার কাছে? হ্যাঁ, ওনার কাছে। বাবা কি করছে? বাবা হাসছে, খুশি হচ্ছেন আমাকে দেখে। তারপরে আমি তো বাবার সাথে মিলে গেলাম। ওর যে ভেতরের আকাঙ্ক্ষাটা ছিল, মৃত্যুর পর ওর আত্মা লীন হয়ে গেল লর্ড বুদ্ধার মধ্যে। আর ওই জন্য লর্ড বুদ্ধা হাসছিলেন। আর এইখানে যখন দেখলো, তখন দেখলো লর্ড বুদ্ধা অনেকের মাঝখানে বসে আছে, প্রচুর শিষ্যের মধ্যে। ঠিক আছে, এই লীন হয়ে গেল। আর তারপরে ওকে আমরা কট কাটিং, ফরগিভনেস, বাবা মা এসেছিলেন ফরগিভনেসে, সব কিছু করিয়ে কট কাটিং করে এই জন্মে নিয়ে আনা হলো। অসম্ভব শান্তি। তারপরে 24 ঘন্টা পরে তো আপ্লুত। আর তারপরে আবার দিন 15 পরে আমাকে আবার নিজে ফিডব্যাক দিল যে ম্যাম আমি এখন খুব ভালো আছি, ভয় চলে গেছে। আসলে ভয়টা কেন পেতো? ওই যে কিছু করতে পারছে না, বাবা মা গঞ্জনা করছে, কি করব, এই একটা ভয়। আর আমি এখন সিদ্ধান্ত নিতে পারছি, আমি এখন যে বিজনেসটা শুরু করেছি সেটায় আমি খুব ভালো রেসপন্স করছি, ওই বিজনেসটাই আমি এখন চালাবো। আর একটা কথা, আমি বিয়ে বলল না, বিয়ে আমি করব না ম্যাম। আর আমার এখন সম্পূর্ণ, ও কিন্তু জৈন, আমার সম্পূর্ণ এখন হৃদয় মন আত্মা জুড়ে আছেন লর্ড বুদ্ধা। আমি যখনই ভাবি আমি তাকে দেখতে পাই। মানে একটা ঝলক যে পেয়ে গেছে না, একটা ঝলক, আমি এই যে বলছি যখনই আমার গুজবাম্প হচ্ছে, ওই যে পেয়ে গেছেন। অ্যাকচুয়ালি উনি তো লীন হয়ে গেছিলেন ওনার মধ্যে, ওই কনফিউশন ওনার, ওইগুলোই কিন্তু উনি এই জন্মে বয়ে এনেছিলেন। ওই জন্মেও কিন্তু কনফিউজ থাকতেন, কি করব করব বুঝতে পারছি না, কিভাবে চলবো বুঝতে পারছি না, বিয়ে করেননি, সেইটাই উনি ক্যারি করে এনেছিলেন। কোনো ডিসিশন উনি নিতে পারছিলেন না এই জীবনে। এইটা করার পর, সব কিছু হয়ে যাওয়ার পর, বাহ, এখন ওনার জীবন একদম, আমাকে মেসেজ করেছেন, আমি 3 দিন আগে পেয়েছি। ওই যে 15 দিন, জানাবেন তো ওনাকে যে আপনার পডকাস্টে, মানে আমার পডকাস্টে আপনি এইবারে বলছেন। আমি জানাবো। তারপরে এখন বলছি আমি মোটামুটি, মানে 15 দিন পরে যে বলেছিল হ্যাঁ, যে হ্যাঁ। আমি ওই বিজনেসটা এখন হুম, ভালোভাবে হুম, করব, এখন তারপরে ধরো প্রায় 2 মাস হয়ে গেছে, হুম, বলছে ম্যাম ওই বিজনেসটায় আমার খুব ইন্টারেস্ট লেগেছে এবং বাহ, ওটার মধ্যে আছি। এবং উনি একটা ফিউচার লাইফ প্রোগ্রেশন করিয়েছিলেন, খুব শর্ট 2 বছর পর্যন্ত ওটা আমরা দেখাই। হুম, সেখানে উনি খুব ভালো লাইফ ওনার দেখেছিলেন বাহ। ফিউচার লাইফ প্রোগ্রেশনে। এই হলো পাস্ট লাইফের ঘটনা। এবারে তুমি, বা অনেকেই প্রশ্ন করে পাস্ট লাইফটা কি করা ভালো? হ্যাঁ, আমি বলবো পাস্ট লাইফটা যদি করে নেয়, নিজের এই জীবনে যদি খুব সমস্যা থাকে, হুম, তাহলে অনেক আগের জীবনগুলো, এই জীবনে আগের কাজকর্মগুলি, জীবনধারাটা অনেক ভালো হয়। তবে আর একটা কথা বলবো, আমি ডাল ভাত কেন খাচ্ছি, এই ধরনের বিষয় জানার জন্য কিন্তু পাস্ট লাইফে না যাওয়াই ভালো। যেখানে তোমার জীবনে সত্যিকারের জটিলতা, সত্যিকারের। সত্যিকারের জটিলতা, যেখান মানে থেকে তুমি আমি, বেরোতে চাও, আপনি তার জন্য মানে পাস্ট লাইফ আমি করা একটা ভালো। সত্যি কথা বলি ম্যাম, আজকে পডকাস্টের শেষের দিকে এসে অনেকে এরকম ফোন করে না, খুব বাজে বাজে ইয়ার্কি মারেন আপনারা, হুম, যে জিনিসটা একদমই না ভালো লাগে না। আপনাদের কাছে সেই জিনিসটা আশা করি না, কারণ এতটা সময় দিয়ে একটা মানুষ এসে গেস্ট আমাদের সামনে বলে,
মানে ঘটনা বলবো না, সেটা আর্টিস্টিক একটা ভাবনা চিন্তায় তারা রাখেন। আমরাও সেই সময়টা দিই। আপনারা যে এই ধরনের কাজ করেন এটাতে না মানে আপনার বাবা-মার শিক্ষাটাই সবসময় ফুটে ওঠে। অবশ্যই। আপনাদের স্কুলের শিক্ষা তো আমি বলব না, কারণ স্কুল এগুলো সব শেখায় না। স্কুলে এগুলো আমরা স্টুডেন্টদের পড়াশোনা পড়াশোনা শেখাচ্ছি। শেখাচ্ছি। সেখানে এই বাবা-মাদের দেখে বলে সেই বাচ্চাগুলো আজকে সেখানে আমাদের বয়সী অনেক আছে, আমাদের বড় বয়সে হুম, হুম। গালাগালি লেখে। খুব খারাপ। কি জানি মানে আমি দেখি। মানে এনাদের চিন্তা ভাবনা এতটাই নিম্নতম যে এনারাদের শিক্ষাটাই ওখান দিয়ে, কারণ দেখা যদি একটা বাচ্চা ছোটবেলা দিয়ে দেখে আমার মাকে আমার বাবা এমন একটা বাজে গালাগালি দিচ্ছে, তো সেই বাচ্চাটা তো সেটাই শিখবে। সেটাই শিখবে। ওই জন্য পারিবারিক শিক্ষাটাই তো খুব প্রথম। দরকার। হোম ইজ দ্য বেস্ট স্কুল, মাদার ইজ দ্য বেস্ট টিচার। হ্যাঁ। আমি একটা কথা কি বলি জানো তো, স্টুডেন্টদেরও বলি। আজকালকার বাচ্চারা তো মাঝে মাঝে হুম, অ্যাবিউসিভ ওয়ার্ড ব্যবহার করে। বলি দেখো, রাস্তায় দাঁড়িয়ে কেউ আমাকে গালাগালি করলে আমার সম্মানটা যাবে না। হুম, সম্মানটা যে গালাগালি দিচ্ছে তার যাবে, কারণ হুম, তার ব্রট আপ, তার ব্যাকগ্রাউন্ড, হুম, তার কালচার, তার পড়াশোনা, তার স্ট্যান্ডার্ড, সমস্ত কিছু তার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। এখানে আমি একটা কথা বলি, পড়াশোনা বা শিক্ষা মানে স্কুল কলেজ না, ইউনিভার্সিটি না, নয়। না। সেটা হলো পারিবারিক শিক্ষা। আমি কি শিখেছি, শিখছি। কি দেখছি। কি দেখছি। আমিও তোমার রিসেন্ট একটা পডকাস্ট দেখতে গিয়ে দুদিন আগে বোধহয় খুব খারাপ কমেন্ট একজন করেছে। আমি সঙ্গে সঙ্গে লিখলাম, এই ধরনের কমেন্ট করার জন্য অনেক চ্যানেল আছে, সেখানে দেখেছি, পৌঁছে যান, দেখেছি। সেখানে পৌঁছে যান। আমার খুব খারাপ লাগে যখন যারা না, আমি আমি জানি না, আমি 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 বুঝি না এনারা কি আমি এদেরকে যতই বলুন না কেন, মানে ওই একটা কথা আছে না, শুনতে খুব খারাপ লাগবে, ওই কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না, স্বভাব, কোনোদিন কয়লা যাবে ধুলে না। ময়লা যায় না। তো যাই হোক, এদেরকে নিয়ে কত নেগেটিভিটি কথা বললে পডকাস্টটা না, নেগেটিভ ঈশ্বর একদম ক্ষমা করুন। পজিটিভ। হ্যাঁ, ভগবান ক্ষমা ঈশ্বর করুক। ক্ষমা করুন তাদেরও। আমি সবসময় বলি, ঈশ্বর তাদের মধ্যে সুবুদ্ধি দিক, এক তারা সুন্দর জীবনে ফিরে আসুক। কি জানি, ভালো থাকুক তারা, প্লিজ এটা করবেন না। যাই হোক, আর আমি বেশি দীর্ঘায়িত করবো না। নাম্বার দেওয়া আছে, কল করবেন, কথা বলবেন। আর হ্যাঁ, তার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনাদের সুবিধা হবে। তিনি একজন টিচার, সো সবসময় ফোন তুলতে পারে না, ডিস্টার্ব করাটা অনেক খারাপ হবে। তাই জন্য হোয়াটসঅ্যাপ করুন, তিনি নিজস্বভাবে কন্ট্যাক্ট করে নেবে। ম্যাম, আপনি আসার আগে আপনি বলছিলেন যে আপনার একটা নিজস্ব চ্যানেল আছে, আপনি নিজে ওখানে পিএলআর এর ব্যাপারগুলো আপনি রাখেন, তো সেই চ্যানেলের ব্যাপারে যদি একটু, আমি হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, আচ্ছা। তো আপনি যদি একটু নিজের মুখে বলে দেন নামটা কি এবার কিভাবে পাবো। চ্যানেলটা জাস্ট অনেক দিন ধরে রেডি হয়েছিল, আপলোড করতে পারছিলাম না। এই শুক্রবার আমি একটা ভিডিও পোস্ট করেছি, আর কালকে করেছি। আর এরপরে তো আমি হুম, করতে থাকবই। আহ, যারা এইসব বিষয়, এই বিষয়ের উপরে, পিএলআর, হিপনোথেরাপি, হুম, স্পিরিচুয়াল হিলিংয়ের উপরে যারা এইসব বিষয়ে আগ্রহী, আমি সমস্ত দর্শকদের, প্রিয় দর্শকদের অনুরোধ করব, তারা আমার চ্যানেলটায় আসুন, দেখুন, শুনুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। একদমই। এবং আমার সাথে এইভাবে থাকুন, যেমনভাবে এই পুরো পডকাস্টটায় আমার সাথে রইলেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক, এই প্রার্থনা করি। চ্যানেলের নামটাও তো বললেন না। চ্যানেলের নামটা হলো আনটোল্ড মিস্ট্রিজ অফ আশা সাক্সেনা। বাহ, বাহ। তো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর থ্যাংক ইউ ম্যাম এতটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি বেশি দীর্ঘায়িত করছি তোমাকেও না। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আর কি বলবো, মানে আমার খুব ভালো লাগলো আজকে, যে আজকে আমরা অন্যরকম একটা পিএলআর পেলাম, মানে পিএলআর এপিসোড পেলাম। পিএলআর কারণ অনেকে আসেন, তো আপনি দেখেছেন তাদেরকে, তো সেই সকলকে তরফ প্রণাম। থেকে আমি বলবো যে আশা ম্যাম একজন অ্যাজ আ আর্টিস্ট, আমি আগে একজনকে বললাম, সে হচ্ছে সুপ্রিয়া লাহিড়ী, আপনি দেখেছেন তাকে। দারুণ। সুপ্রিয়া দিকে আমার হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, তাকেও আমি বলি আর্টিস্ট তাকে। আপনাকেও আর্টিস্ট বলছি, কারণ আপনার যে ঘটনা আপনি যেভাবে বললেন, কারণ হচ্ছে আপনি সেটা দেখেছেন, এই জন্যই বলতে ইয়েস। পেরেছেন, এটার কারণটাই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট হচ্ছে আশা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার, নমস্কার, সকলকে নমস্কার।